স্বপ্নময় ট্রাভেল ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। ও আজকে বের হয়েছে, আবার একটা নতুন জায়গায় যাচ্ছি। নতুন জায়গা না, আগে অনেকবার গেছি। তো সেটা হলো ডায়মন্ড হারবার। ও এখন আছি বারুইপুর কামালগাজী বাইপাসে। এখান থেকে সোজা গিয়ে আমতলা রাস্তা ধরবো। সেই এপ্রিল মাসে সিকিম গিয়েছিলাম, তারপরে আর সেইভাবে বেরোনো হচ্ছিল না। তো অনেকদিন ধরে বেরোবো ভাবছিলাম। এর মধ্যে হচ্ছে নৈতিক একটা সামিটে গিয়েছিল, ও ফিরেছে। ওকে জানালাম, ও বলে চল, অনেকদিন বাইক নিয়ে বেরোনো হয় না। তো দুজন একটা বাইকেই বের হয়েছি। ও আজকে বাইক নয়, তোমরা অনেকেই হয়তো মিটার কনসোলটা ফলো করেছো, দেখতে পাচ্ছ যে চেঞ্জ হয়েছে। মানে আজকে আমার FZ25 নিয়ে আর বের হয়নি, বের হয়েছি আজকে আমার ভেসপা নিয়ে, স্কুটি নিয়ে বের হয়েছি। বর্ষাকালে ডায়মন্ড হারবারটা বেশ ভালো লাগে। গত বছরও গিয়েছিলাম। এই সময়টা নদীটা একদম ফুলে ফেপে থাকে, চারিদিকে সবুজ থাকে, বেশ সুন্দর লাগে বিকালটা। ওই জন্য ভাবলাম যে কাছে পিঠে এটাই আছে, যাই। আমার বাড়ি থেকে 50 কিলোমিটার মতো, সময় দেখাচ্ছে 1 ঘন্টা 40 মিনিট। তো ওটা 2 ঘন্টা ধরতে হবে, কারণ সবই ভিতরে রাস্তা। তো এই বাইপাসটা আগে বেশ আমার ভালো লাগতো, ফাঁকা ছিল। এখন তো আস্তে আস্তে সব ফ্ল্যাট হয়ে যাচ্ছে, বড় বড় শপিং মল হয়ে যাচ্ছে সাইডটা। যখন নতুন নতুন হয়েছিল বা রাস্তা হওয়ার আগেও আসতাম, তখন চারিদিকে বাগান ছিল। এখন চারিদিকে দেখো এইসব বড় বড় হোর্ডিং ফ্ল্যাট উঠে গেছে। জুলাই মাস পড়ে গেছে, এখনো পর্যন্ত বর্ষা হচ্ছে না। বর্ষার ঘাটতি আছে এবছর। আজকে ওয়েদারটাও বেশ ভালো ভালো আছে, নীল আকাশ আর শরৎকালের মতো মেঘও দেখা দিচ্ছে। দেখো আজকে ভেসপা নিয়ে বেরোনোর কারণ হলো, একটানা তো হচ্ছে FZ-টা নিয়ে বেরোই, তো ভাবলাম একটু চেঞ্জ করি। আর এটা নিয়ে সেরকম দূরে কোথাও যাওয়া হয়নি, শুধু সিটির মধ্যেই চালানো হয়। তো এটার ব্যাপারে পরপর তোমাদের শেয়ার করছি, কেমন এটা রাইডিং এক্সপিরিয়েন্স। সম্পূর্ণ আলাদা রকমের একটা স্কুটি এটা। এই দেখো কত বড় বড় ফ্ল্যাট উঠে যাচ্ছে, অথচ এই জায়গাটা একটা সময় পুরো বাগান ছিল চারিদিকে। এইটা মেট্রোর প্রজেক্ট আছে, মানে সুদূর ভবিষ্যতে গিয়ে এইদিকে মেট্রো ঢুকবে। যেহেতু একটা পরিকল্পনা আছে, ওই জন্য আস্তে আস্তে এদিকে নগরায়ণ হয়ে যাচ্ছে। এটা হলো পদ্মপুকুর বাইপাস মোড়। এখান থেকে আমাদের ডান দিকে নিতে হবে বারুইপুর আমতলা রোড। এই যে আমরা সোজা বেরিয়ে যাব। ডায়মন্ড হারবারে আমার একটা বেশ চেনা পরিচিত জায়গা আছে, খুব সুন্দর লাগে ওটা। আমি যতবার যাই ওই নদীর পাড়টাই যাই। ওটা হলো নবদ্বীপ পিকনিক স্পট। মানে অন্যদের কাছে অতটা চেনা পরিচিত নয় জায়গাটা। ওটা হলো মেন পিকনিক স্পট রয়েছে, ওটার থেকে একটু সামনের দিকে এগিয়ে যেতে হয়। গিয়ে হচ্ছে ডান দিকে ঢুকতে হয়, একটা রয়েছে, বড় ঘাট রয়েছে, যেখানে ইলিশ মাছগুলো এনে নামায়। তো ডায়মন্ড হারবার মানেই তো ইলিশ মাছ আর নদীর পার। আর এখন বর্ষাকাল, প্রচুর ইলিশ পাওয়া যাবে ডায়মন্ড হারবার মার্কেটে। কলকাতা থেকে অনেকেই আসে ইলিশ কিনতে।
তো চেনা পরিচিত দোকান বা ইলিশ ঠিকঠাক না চিনলে ঠকার সম্ভাবনা আছে, ওই জন্য আমি কোনো দিন কিনিনি ডায়মন্ড থেকে। আমি বাড়ির কাছ থেকেই কিনি ইলিশ সব সময়। চেনা পরিচিত দোকান রয়েছে, সে ভালো মাছ দেয়। গত বছর গিয়েছিলাম, তার পোস্ট ভিডিও আমার ইউটিউবে আছে আর ফেসবুকেও ছবি আছে, তোমরা দেখো সবসময় ইউটিউব চ্যানেল আর সবসময় পেজে। ওইটা পুরোটাই হচ্ছে জেলেপল্লী, আর নদীর পার বরাবর একদম যাব। আজকে আকাশে একদম মেঘ নেই, ভালোই রোদ্দুর দিচ্ছে, কিন্তু সাথে সাথে হাওয়াও আছে ভালো, যার জন্য গরমটা অত লাগছে না। হাওয়া না থাকলে প্রচুর গরম হতো। আমরা প্রায় আমতলার কাছাকাছি চলে এসেছি। যারা ঘুরতে যায় বা বাইকে যায়, তারা যদি কিছুদিন না বের হতে পারে, ও ছটফট করতে থাকে মনটা, মানে একটু দূরে যাওয়ার জন্য। বাইক তো বাড়ির পাশেও চালাই বাজার করতে বা বিভিন্ন কাজে, কিন্তু ঘুরতে যাওয়ার জন্য একটু দূরে না গেলে ঠিক মনটা ভালো হয় না। তার জন্য অনেক দিন ধরে ভাবছিলাম একটু দূরে যাব, যাওয়া হচ্ছিল না। আর আমাদের কাছাকাছি বলতে আমার এইটা সোনারপুরের কাছাকাছি বলতে এইটা খুবই ভালো লাগে, ডায়মন্ড হারবারটা, বিশেষ করে বিকালবেলাটা সানসেটের সময়। চলো, আকাশ যদি এরকম ভালো ক্লিয়ার থাকে তাহলে সানসেটটা খুব সুন্দর পাবো। তো এটা হলো আমতলা, আর এটা কলকাতা ডায়মন্ড হারবার রোড। মানে সামনের দিকে ডায়মন্ড হারবার যাচ্ছি আমরা, পিছন দিকে কলকাতা চলে যাচ্ছে সোজা জোকা হয়ে। এই জায়গাটা একটু দেখে চালাতে হবে, ভালোই গাড়ির চাপ থাকে। এই রাস্তাটা হচ্ছে সব সময়ের জন্য ব্যস্ত একটা রাস্তা, মানে এটা সোজা চলে যাচ্ছে গঙ্গাসাগর, নামখানা, কাকদ্বীপ, তারপর লাস্ট হচ্ছে বকখালি। যার জন্য এই দিককার সঙ্গে মানে কলকাতার যোগাযোগ ব্যবস্থার প্রধান মাধ্যম হলো এটা, রেল লাইন। তো রেল লাইন তো নামখানা অবধি, তারপরেও বকখালি অবধি বাস যাচ্ছে। তো কলকাতা থেকে যাবতীয় জিনিসপত্র বা লোকজন সব এই রাস্তায় যাতায়াত করে, যার জন্য এত গাড়ির চাপ থাকে সব সময়। আর তোমরা যারা আসবে একটু খেয়াল রেখো, গাড়ির স্পিডটা করে রেখো, লিমিটে রেখো, স্পিড লিমিট আছে। আর বাসগুলো খুব রাফ চালায়, এই রাস্তায় খুব রাফ চালায় বাসগুলো, ওদের থেকে একটু বেঁচে চালিও। এই দেখো পুলিশ দাঁড়িয়ে আছে। এইটা পুরো হচ্ছে বকখালি অবধি এরকম কিছু দূর অন্তর অন্তর পুলিশ সব স্পিড গান নিয়ে দাঁড়িয়ে আছে। এটা হলো শিরাখোল মোড়, মানে যারা নামখানার দিকে বকখালির দিকে যাবে এই পথ দিয়েও যাওয়া যায়, মানে ডায়মন্ড হারবারকে বাইপাস করে। ওই পথে আমি কোনোদিন ঢুকিনি, তো আমি এই রাস্তা দিয়ে বাইক নিয়ে লাস্ট গেছি ডায়মন্ড হারবার অবধি, তারপরে আর বাইক নিয়ে যাওয়া হয়নি। আর বকখালি গেছি একবার 4 চাকায় গেছি, বকখালি অনেকবারই গেছি, প্রতিবার ট্রেনে গেছি, একবার 4 চাকায় গেছি, বাইক নিয়ে যাওয়া হয়নি। দেখি কবে সময় সুযোগ আসে। আসলে সমুদ্রের দিকে যেতে আমার ভালো লাগে না, জানোই তোমরা, ওই জন্য যাওয়া হয়ে ওঠেনি। স্কুল ছুটি হয়েছে, সব বাচ্চারা পারাপার করছে। তো ডায়মন্ড হারবার যেতে আমার যা সময় লাগে তার থেকে একটু বেশি লাগছে আজকে, কারণ স্কুটিতে আছি তো, আর স্কুটিতে অতটা কমফোর্টেবল নই আমি। এটা মেনলি আমার জামাইবাবুর গাড়ি আর কি, তো মাঝে মাঝে আমি চালাই, মাঝে মাঝে জামাইবাবু চালায়। এই আজকে যেমন এটা আমি নিয়ে এসেছি, জামাইবাবু আমারটা নিয়ে বেরিয়েছে।
ও জামাইবাবু হচ্ছে 2014-15 সাল থেকে এনফিল্ড ক্লাসিক ইউজ করতো। তারপরে 23 সালে হচ্ছে একটা মেজর অপারেশন হয় মেরুদণ্ডে, যার জন্য ভারী গাড়ি বলে বিক্রি করে দিয়ে এটা নেয়। ও জামাইবাবুর বরাবরই একটা ক্লাসিক জিনিসের প্রতি ঝোঁক বেশি। এর আগে এনফিল্ড ইউজ করতো। তো এই গাড়িটা যখন কেনে, আমি তো অতটা জানতাম না এই গাড়ির বিষয়ে, জামাইবাবু অনেক খবর করে এটা হচ্ছে কিনেছিল। ও এটা হলো ভেসপা। অনেকেই বলে ভেসপা কোম্পানির গাড়ি, কিন্তু অ্যাকচুয়ালি ভেসপা কোনো কোম্পানি নেই ভেসপা। এর আগে ভেসপা হচ্ছে বাজাজ বানাতো, ভেসপা একটা মডেল। আর অনেক পুরাতন মডেল দেখবে ভেসপার, এখনও 2-1টা রয়েছে কলকাতাতে। তো তারপরে হচ্ছে এটা একটা ইটালিয়ান কোম্পানি বানায় এখন, পিয়াসো বা এইরকম কিছু একটা। আগে কলকাতায় এই গাড়িটা অতটা চোখে পড়তো না, এখন করে ভালোই বিক্রি হচ্ছে কলকাতায়, অনেক লোককে ইউজ করতে দেখছি। এটা মেনলি চলতো বেশি সাউথ ইন্ডিয়ায় ভেসপা ভালোই জনপ্রিয়। আমি লাস্ট যখন নেপালে গিয়েছিলাম, সেই সময় হচ্ছে নেপালেও দেখলাম বেশ বড় বড় শোরুম ভেসপার, আর অনেক লোককেই চালাতে দেখলাম। ওই আমার এটা হচ্ছে 150 সিসির, আর এটা হচ্ছে 75 ইয়ার্স এডিশন। এর আগে 2-1বার ফটো দিয়েছিলাম ফেসবুকে বা পেজে, তখন অনেকেই জিজ্ঞাসা করেছিল এই স্কুটিটার ব্যাপারে, তো সেইভাবে বলা হয়ে ওঠেনি, এই আজকে বলছি। স্কুটিটার অন্যান্য জিনিস তো ভালোই, এর হচ্ছে ব্রেকিংটা খুব সুন্দর, দারুণ ব্রেকিং। মানে আমার এফজেডের থেকেও এটাতে ব্রেকিং বেশি কমফোর্টেবল মনে হয়। আর 150 সিসির স্কুটি বুঝতেই পারছো পিক আপ বা আদার্স পাওয়ার কেমন। আসলে এই গাড়িগুলোর সবই ভালো হয়, এর পার্টসের আর সার্ভিসের একটা ইস্যু থাকে। তো কলকাতাতে এখন বেশ কয়েকটা শোরুম হয়েছে, বেনেলির সাথে এরা বিক্রি করছে। পার্টসেরও এখনো পর্যন্ত আমি অতটা সমস্যায় পড়িনি। হ্যাঁ, তবে আশেপাশে দোকান না থাকলে বা সার্ভিস সেন্টার না থাকলে না নেওয়াই ভালো। আর স্কুটিটার আর একটা প্লাস পয়েন্ট হলো পুরোটাই হচ্ছে মেটালের, তবে মাইলেজ হচ্ছে জঘন্য মাইলেজ, মানে 27 থেকে 30-এর ভিতরে মাইলেজ দেয়। মানে এত কম মাইলেজ, সেই এনফিল্ডের সমান প্রায় মাইলেজ। এখন বোধহয় এনফিল্ডগুলো আরো বেশি মাইলেজ। আর এটা নিয়েছিল 188, মানে 1,88,000। তো আমার এফজেডের থেকে 2,000 টাকা বেশি। এফজেড নিয়েছিল 1,86,000। তো ওই যে ব্র্যান্ড ভ্যালু, ক্লাসিক জিনিস, যার জন্য এত দাম। আমার ওই গাড়ি আর এই গাড়ি 1 মাস আগে পিছু করে কেনা। এটা নিয়ে বেশিরভাগ সময়ে জামাইবাবু অফিসে যায়, আমার সেইভাবে চালানো হয় না, টুকটাক চালাই। এই লংয়ে নিয়ে এই আসলাম। গাড়িটা প্রচণ্ড স্মুথ, ভালোই পিক আপ, একটা 150 সিসির ইঞ্জিন, বুঝতেই পারছো কেমন হবে। এই গাড়িটা কেনার সময়ে জামাইবাবুকে অনেক বুঝিয়েছিলাম ইয়ামার অ্যাপেক্স নিতে, বা আরও একটা কি একটা স্কুটি দেখেছিলাম, কিন্তু ও বলে না এটাই নেবো। এবার আমি তো ততটা জানতাম না এটা সম্পর্কে। আস্তে আস্তে যখন নিল দেখলাম বেশ ভালো, বা রাস্তায় নিয়ে বের হলে লোকজন জিজ্ঞাসা করে এটা কি নতুন, ওই পুরাতন স্কুটি নতুন করে রং টং করা নাকি। আমি বললাম না, জিনিসটা পুরাতন জিনিস, আবার নতুন করে বের করছে।
তো রোড প্রেজেন্স একটা আছে এই স্কুটিটার, সবাই তাকায় জিজ্ঞাসা করে, ভালোই লাগে। এখন আস্তে আস্তে অনেকের কাছেই দেখছি, আমাদের সোনারপুরে তো ভালোই চোখে পড়ে। এই কাছাকাছি বলে ডায়মন্ডে নিয়ে আসলাম, না হলে দূরে গেলে আমার পকেট ফাঁকা হয়ে যাবে। এর থেকে আমার FZ ঠিক আছে, 42-43 মাইলেজ। দেখতে পাচ্ছ বর্ষাকালের গাছগুলো কি সুন্দর লাগছে, আর রাস্তার দুপাশে একদম ঘিরে ধরে আছে, খুব সুন্দর লাগছে। বর্ষাকালে বেরোতে ভালো লাগে, কিন্তু বর্ষা হলে আর রাইড করতে ভালো লাগে না। একটানা বর্ষায় রাইড করতে অধৈর্য লাগে। স্পটে পৌঁছলাম, বৃষ্টি হলো, ঠিক আছে। এই আস্তে আস্তে নদীকার আমি গল্প করছিলাম ওটাই নিজে। আজকে ওয়েদারটা দারুণ আছে। ও আজকে ডায়মন্ডের দিকে আসার আরেকটা কারণ হলো হচ্ছে নৈতিক অনেকদিন বাড়িতে ছিল না, প্রায় 1 মাস মতো ছিল না। সোনারপুর আরোহী ক্লাব থেকে ওরা প্রতি বছর এক্সপিডিশনে যায়। ও এবছর ওরা গিয়েছিল হিমাচল প্রদেশে গুপ পর্বত অভিযানে। ও সেটা করে ওরা এই ফিরল। বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট, যেটা হচ্ছে গুপ পর্বত আজ অব্দি কেউ অভিযান করেনি, আর সেরকম কোনো তথ্য নেই গুপ পর্বত সম্পর্কে। ইন্টারনেটে দেখবে তোমরা, কোনো ছবি নেই, কিছুই নেই। তো ওরা এই প্রথম আরোহী দল যারা হচ্ছে গুপ পর্বত সাবমিট করলো। তো সোনারপুর আরোহী ক্লাব হচ্ছে সোনারপুরের একটা গর্ব। অনেকেই জানে না যে এরকম একটা মাউন্টেনিয়ারিং ক্লাব রয়েছে, যারা প্রতি বছর নানান ধরনের এক্সপিডিশন করে। ও অনেক রকমের ক্যাম্প হয় ওদের, সাধারণ জনসাধারণের জন্য বিভিন্ন ক্যাম্প করে পুরুলিয়া, বাঁকুড়া বা সিকিমের দিকে, যারা সাধারণ পাবলিকও পার্টিসিপেট করতে পারে। ওরা ক্লাব থেকে 9-10 জনের একটা গ্রুপ প্রতি বছর সাবমিটে বেরোয়। গত বছরও একটা করেছিল, নামটা ভুলে যাচ্ছি, যেটা হচ্ছে প্রথম ইন্ডিয়ান হিসেবে করেছিল। আর এই গুপ পর্বত হচ্ছে প্রথম কোনো টিম, মানে কোনো বিদেশিও এর আগে করেনি, এরাই প্রথম করলো। তো অনেক দিন দেখা হয় না, আর এরকম একটা অ্যাচিভমেন্ট, সেই গল্প শোনার জন্য এমনি মিট করতে হতো। তা ভাবলাম যে ডায়মন্ডে এসে নদীর পাড়ে বসে গল্প শুনবো। এই ডায়মন্ড হারবার চলে এসেছি, বাম পাশেই হচ্ছে স্টেশন। আমরা সোজা বেরোবো। এই যে এখান থেকে ডায়মন্ড হারবারের নদী শুরু হচ্ছে। ও ফুল জোয়ার আছে, দারুণ লাগবে, ফুল জোয়ার। হ্যাঁ পুরো জোয়ার না, হ্যাঁ এটা একটা খেয়াঘাট, ওপারে যাওয়ার জন্য লঞ্চ পারাপার করে। এই যে আই লাভ ডায়মন্ড হারবার, সব ফটো তোলার জন্য, দেখতে পাচ্ছ? হ্যাঁ ফটো তোলার জন্য কোথায় কোথায় উঠছে, দেখ না, সব হাওয়া খেতে এসছে। দেখ চল, হেভি। ওই যে কোনাটা দেখা যাচ্ছে, ওইখানে যাব। হ্যাঁ চল, ভিতর দিয়ে হেভি, ওইটা পুরোটাই তো নদীর পার, ওই ভিতর দিয়ে ঢুকবো যখন। আমরা এই ডায়মন্ড হারবার মেন মার্কেট ছেড়ে বেরিয়ে এসেছি, আর এই হলো ডায়মন্ড হারবারের পিকনিক স্পট, মেন পিকনিক স্পট। এখানেই সবাই আসে, পিকনিক করে। ও আমরা তো এখানে যাব না, আরও সামনে যাব। এই পিকনিক স্পটে ঢুকতে গেলে আবার টিকিট কেটে ঢুকতে হয়, 10 টাকা না 15 টাকা করে টিকিট। এই যে ডায়মন্ড হারবারের মেন পিকনিক স্পট ছেড়ে একটু সামনে আসলে ইলিশ সংরক্ষণ ও গবেষণা কেন্দ্র, এই রাস্তাটায় ঢুকতে হবে। এই এরিয়াটার নাম খুব সম্ভব রাধানগর, শিওর নই। তো এই গেটটা দেখলে যে ডায়মন্ড হারবার ইলিশ সংরক্ষণ ও গবেষণা কেন্দ্র,
এই সামনে বড় একটা রয়েছে, ঘাট রয়েছে, যেখানে ইলিশ ধরার ট্রলারগুলো এসে থামে। ওখানে এখান থেকে ডায়মন্ডের নদীটা দেখো তোমরা। এই পাশে কেউ দেখেছে বলে আমি অন্তত কোনো ভিডিও দেখিনি ইউটিউবে, তো দেখে নাও। এখান থেকে পুরো সোজা নদী, সোজা সাগরে চলে যাচ্ছে। এরা সব দিনের দিন মাছ ধরে চলে আসে। আর যেগুলো বড় বড় ট্রলার ওইগুলো বড় বড়, ওইগুলো ওরা অনেক দিন ধরে যায়। হ্যাঁ, দিনের দিন ফিরে আসে। আগের বার এইখানে নেমে টেমে ফটো তুলেছিলাম, অনেক ফটো আছে এখানে নেমে। এ পাশে কোনো বাইরের মানুষ দেখছিস? আরো সামনে চল, আরো ফাঁকা। এখানে তো বাড়িঘর আছে।